বিপুল অর্থ খরচেও মালয়েশিয়া যেতে না পেরে পথে বসেছেন ৩০,০০০ কর্মী। কেউ রেখেছেন জমি বন্ধক, কারো ব্যাংক ঋণ। সংকট নিরসনের চেষ্টা চলছে জানালেন প্রতিমন্ত্রী। যে সমস্ত রিক্রুটিং এজেন্ট এই সমস্ত কাজের সাথে জড়িত আমরা তদন্ত করব, তদন্ত করে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতির আরও অবনতি। বাসাবাড়ি, দোকানপাটে ঢুকেছে পানি, ডুবে আছে ৬ উপজেলার নিম্নাঞ্চল। এই দুর্ভোগ তো প্রত্যেক বছরই কম বেশি আছে। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে। যে চলাফেরা, খাওয়া, খাদ্য যা আছে সব দিকে তো কষ্ট। এমপি আনার হত্যা মামলার তদন্তে এবার নেপাল গেল পুলিশের ৪ সদস্যের দল। পলাতকদের ধরতে চিঠি দেয়া হয়েছে ইন্টারপোলকে। আনোয়ার আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। ঢাকায় কোরবানির পশুর যোগানদাতা কেরানীগঞ্জের খামারগুলো প্রস্তুত ছোট ও মাঝারি গরু। রোজার ঈদ থেকে ফার্মগুলোয় চলছে বুকিং। সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে, আর হয়তো আমাদের কাছে ৪৮ পিসের মতো আছে। একটা গরু 4 মণ মাংস হবে, ওর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে। ছোট গরুর চাহিদা বেশি, এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। গাজার জনবহুল এলাকা থেকে সেনা প্রত্যাহার সহ কয়েক ধাপে স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে চায় ইসরায়েল। উপত্যকায় চলা নির্মমতাকে গণহত্যা মনে করেন না বাইডেন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাজারো শ্রমিককে অপেক্ষায় রেখে আপাতত বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষ করার পরও দেশটিতে যেতে পারেননি প্রায় ৩০,০০০ কর্মী। ভুক্তভোগীদের অভিযোগ, এজেন্সিকে ৫ থেকে ৬ লাখ টাকা দিয়েও পাননি টিকিট। আর বিনা টিকিটে কর্মীদের বিমানবন্দরে পাঠানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাইরা। গোপালগঞ্জের বাসিন্দা শাহজাহান মুন্সি মালয়েশিয়া যাওয়ার জন্য গত ৩ দিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও যেতে পারেননি মালয়েশিয়ায়। শেষ মাথায় চলে এসেছি, এখন টিকিটের খবর নাই, কোনো লোকের খবর নাই, দালালের খবর নাই। এখন ফোন দিলি ব্যস্ত, ধরতেছে না। এখন আমাকে মাথার ভিতরে খালি ঘুরতেছে, কি করব, বাড়িতে যেয়ে কী করবো, দেশে যেয়ে কী করবো, বিদেশে যদি না যাওয়ার, বিদেশে যে এই টাকাটা ঋণ কীভাবে শোধ করবো। শাহজাহানের মতো আরেক ভুক্তভোগী জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌস ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে টাকা দিয়ে মালয়েশিয়ায় যেতে না পারায় চোখে মুখে অন্ধকার দেখছেন তিনিও। আমাদের বলতেছে যে আপনাকে টিকিটটা দিচ্ছি আমরা। এই 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা করতে 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 সারা রাত গেল, আজকে দিন গেল। লাস্টে সন্ধ্যার সময় বললো যে আপনারা অবশ্যই 10 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছান। যাই 10 টাকা ছিল ওখান থেকে, এখন এটা হাঁটে আসলে 5 মিনিট লাগবে। আমরা গাড়িতে আসছি 150 টাকা ভাড়া দেয়। এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। শুক্রবার রাত 11টায় শেষ ফ্লাইটের মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার কর্মী, যাদের অধিকাংশেরই ছিল না বিমানের টিকিট। এজেন্সিগুলোর আশ্বাসেই বিমানবন্দর আসলেও এখন আর ফোন ধরছেন না দালাল কিংবা এজেন্সির কেউ। ওইখানে ফোনের পর ফোন করতে 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 বলছে আপনারা ওয়েট করেন, পেয়ে যাবেন, আপনারা টিকিট পেয়ে যাবেন। এই বলতে বলতে আজকে পর্যন্ত সর্বশেষ বলছে, গতকাল রাত্রে বলছে যে আপনারা পেয়ে যাবেন, কালকে 10:30টায় আপনাদের ফ্লাইট হবে। আজকে টিকিট দিছে, 5 জনের টিকিট দিছে, 5জন ঢুকছে, ঢোকার পরে ওদের বোর্ডিং করতে দেয় না, ইমিগ্রেশন হবে না, এটা ভুয়া টিকিট। 7 লাখ টাকা জোগাড় করা একটা ফ্যামিলির কাছ থেকে কতটুকু হতে পারে? এখন আমাদের লাভে এরকম বাড়িতে যাবো, কি মুখ দেখাবো যায় না মরবো না কি করবো, এটা তো নিজেও বলতে পারতেছি না এখন। যদিও এমনটা করার সুযোগ নেই বলছেন বাইরা মহাসচিব। জানান, বিমানের টিকিট ছাড়া কোনো কর্মীকে এয়ারপোর্টে পাঠানোর এমন অভিযোগ পেলে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাইরা। কোনো এজেন্সি তো প্যাসেঞ্জারকে এইভাবে পাঠাতে পারে না।
কারণ প্যাসেঞ্জারকে পাঠাতে হলে তো তাদেরকে তাদের টিকিট দিতে হবে, বলতে হবে না যে আপনি এয়ারপোর্টে চলে যান, আমরা এখানে প্লেন দাঁড়ায় আছে, এটা তো হয় না। কিন্তু যদি কাউকে কোনো এজেন্সি পাঠিয়ে থাকে তাহলে সেই এজেন্সি শুড বি রেসপন্সিবল। তবে আমরা যদি কোনো কমপ্লেন বাড়াতে আসে অবশ্যই বাড়া উইল টেক কেয়ার অফ দ্যাট। তবে এই ঘটনায় এককভাবে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করতে রাজি নন বায়রা মহাসচিব। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ই ভিসা বন্ধ থাকায় এই সংকট তৈরি বলে দাবি তার। এক সপ্তাহে যদি ই ভিসা ইস্যু হয় তাতে কাগজ কমপ্লিট করে আমাদের ফ্লাইটের স্বল্পতা আছে, এখানে আমরা কিভাবে লোক পাঠাবো? এগুলো সবগুলো নিয়েই মালয়েশিয়ান অথরিটিকে আমাদের মিশনের মাধ্যমে জানানো হয়েছে। লেটস সি আগামী 2 দিনে তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন। এদিন প্রায় 1500 কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারলেও যেতে পারেননি অনুমোদনকৃত প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। দ্রুত এই সংকট সমাধানে সরকারের সহায়তা চান ভুক্তভোগী এসব মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি তাদের পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেটে যমুনা টিভিকে তিনি জানান, এই সংকটের পেছনে রিক্রুটিং এজেন্সি কিংবা অন্য কেউ দায়ী কিনা সে বিষয়ে তদন্ত চলছে। তাদের যে কর্মপন্থা কর্মপদ্ধতি সেটা কতটুকু সঠিক হয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা কাউকে দায়ী করতে চাই না। যে সমস্ত রিক্রুটিং এজেন্ট এই সমস্ত কাজের সাথে জড়িত আমরা তদন্ত করব, তদন্ত করে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন, ভিসা ইস্যুতে সৃষ্ট শ্রমিকদের জটিলতা নিরসনের চেষ্টা চলছে। তিনি জানান, দূতাবাসের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হাইকমিশনার সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা শুক্রবার রাতভর অবস্থান করেন কুয়ালালামপুর বিমানবন্দরে। 31 মে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় পৌঁছেছেন 12টার পরও তারা ইমিগ্রেশন পার হয়েছেন, এমনটা নিশ্চিত করেন হাইকমিশনার শামীম আহসান। তিনি বলেন, 5,27,000-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাইকমিশনার। এ পর্যন্ত 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে। নির্ধারিত ডেডলাইনটি তারা আসছেন বা রেখেছেন, তো আমরা কর্তৃপক্ষের সাথে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধা আছে সেটি নিশ্চিত হয়। ব্যাপারে আমাদের চেষ্টা চলমান। সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমার পানি বেড়ে ডুবেছে নতুন নতুন এলাকা। নগরীর সুবহানীঘাট উপশহর, যতরপুর, জামতলা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন, ডুবে আছে রাস্তাঘাট। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে নগরবাসী। দেখা দিয়েছে খাবার পানির সংকট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমার পানি সিলেট পয়েন্টে 10 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। তবে কিছুটা কমেছে সীমান্ত নদীর পানি। দুর্ভোগ কমেনি জৈন্তাপুর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বাড়ি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সদরসহ 8 উপজেলার 48 ইউনিয়ন এখন প্লাবিত। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। এই দুর্ভোগ তো প্রত্যেক বছরই কম বেশি আছে, প্রত্যেক জায়গাতেও এই দুর্ভোগটা আমরা আছে সবসময়। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে, হোটেলে খাবার দাবার করতে হচ্ছে, সবাই কষ্ট হচ্ছে আসা যাওয়াতে। এই যে চলাফেরা, খাওয়া, খাদ্য যা আছে সব দিকে তো কষ্ট। সকালে সিলেটের প্লাবিত এলাকা উপশহরের পরিদর্শন করেছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মোমেন। ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। বলেন, কিছু জটিলতার শহর রক্ষা বাঁধ এবং নদী খননের কাজ ধীর গতিতে হচ্ছে। সিলেট এলাকায় পানি সব সময় হয়। আমরা ছোটবেলার থেকে দেখতে আসছি ডল আসলে পানি আসে, কিন্তু আগে অনেক জলাশয় ছিল, পুকুর ছিল, নদী অত্যন্ত খরস্রোতা ছিল, তখন সব পানি চলে যেত সাথে সাথে 3-4-5 ঘন্টা থেকে পানি চলে যেত। এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন।
রিপন, আপনার কাছে জানতে চাই দুর্গত এলাকার এখন কি অবস্থা, পানিবন্দী যারা আছেন তাদের সুপেয় পানি এবং খাবারের কি আদৌ কোনো ব্যবস্থা করা গেছে কিনা, বা তারা কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে চলাফেরা করছেন, আমাদেরকে সবশেষ তথ্য দেবে। দুর্গত এলাকার এখন কি অবস্থা, পানিবন্দী যারা আছেন তাদের সুপেয় পানি এবং খাবারের কি আদৌ কোনো ব্যবস্থা করা গেছে কিনা, বা তারা কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে চলাফেরা করছেন, আমাদেরকে সবশেষ তথ্য দিবেন। নাবিলা, আমি এই মুহূর্তে রয়েছে গোয়াইনঘাটের এলাকায়, গোয়াইনঘাট উপজেলায়, যেখানে প্রথম বন্যা এই প্লাবন আঘাত হেনেছে সেই জায়গায় আছি এবং সেখানকার বেশ কিছু চিত্র আমরা ঘুরে দেখলাম যে এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেখান থেকে মানুষজন মোটামুটি নেমে গেছে, কিন্তু এই যে সড়কটি রয়েছে গোয়াইনঘাটের সাথে সিলেটের যোগাযোগ সড়ক, সেটা কিন্তু এখন পর্যন্ত এই অবস্থায় আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে যানবাহন আসলে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাও যে পুরোপুরি গোয়াইনঘাট পর্যন্ত কেউ যেতে পারছে ঠিক তেমন না, এখনো বন্ধ রয়েছে এই যান চলাচল। এবং যারা বাড়ি ঘরে ফিরে যাচ্ছে তারা মূলত এখন আসলে সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে শুকনো খাবার সহ চাল এবং খাবার পানি তারা চেষ্টা করছেন, যারা এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন, যাদের আসলে বাড়িঘর থেকে বেরোনোর অবস্থা নেই, তাদেরকে তারা সেটা সরবরাহ করছেন। গত মধ্যরাত পর্যন্ত এখানকার যিনি নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি সেটা সরবরাহ করছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা সবাই আসলে চেষ্টা করছেন। তবুও আমরা বেশ কিছু অভিযোগ পাচ্ছি যে একদম গ্রামের প্রত্যন্ত এলাকার কিছু মানুষ তারা এখন পর্যন্ত সরকারি সহায়তা পাননি। এটা সবসময়ই আমরা এমন অভিযোগগুলো পেয়ে থাকি, কারণ আসলে ওই পর্যন্ত আসলে তারা আদৌ যেতে পেরেছে কিনা সেগুলো হয়তো প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাবে। এই মুহূর্তে আসলে আশ্রয়কেন্দ্রে কেউ নেই, আশ্রয়কেন্দ্রে যারা ছিল তারা সবাই বাড়ি ফিরে গেছে এবং সেখানে গিয়ে যে বিপত্তিটি হচ্ছে, যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তারা আসলে বিপদে পড়েছেন এবং যাদের ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে সেগুলো তারা সংস্কার করছেন এবং সেই সংস্কারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সরকারি সহায়তার প্রয়োজন হবে। সেটা কখন মিলবে সেটা এখন বড় কথা। নাবিলা। রিপন, ধন্যবাদ আপনাকে সিলেটের প্লাবিত এলাকার খবরাখবর জানানোর জন্য। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল নেপাল গেছে। গতকাল সকাল 10টায় নেপালের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে এমন তথ্য আছে ডিবির কাছে। এছাড়া সিয়াম নামে আরেক অভিযুক্ত এখন নেপালে অবস্থান করছে এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এসব বিষয়ে খোঁজ নিতেই নেপাল গেছে প্রতিনিধি দলটি। এ সময় হারুনুর রশিদ আরও জানান, ইন্টারপোলের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সাথেও হচ্ছে তথ্যের আদান প্রদান। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে 18 মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিচিত ভারতীয় বাসিন্দা গোপাল বিশ্বাস। এর পরপরই তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। পরে গত বুধবার জানায় ভারতীয় পুলিশ কলকাতার একটি ফ্লাইটে হত্যা করা হয়েছে এমপি আনারকে। তারপর থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি। সাবেক আইজিপি বেনজির আহমেদের বর্তমান অবস্থান নিয়ে সরকার নিশ্চিত নয়। তার দেশ ত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে টিএসসিতে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী বেনজির আহমেদের বিচার হবে বলেও জানান তিনি। এ সময় এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, এ হত্যার মূল তদন্ত ও বিচার করবে ভারত। দেশটি সম্পৃক্ত করতে চাইলে তদন্তে যোগ দেবে বাংলাদেশ। আমরা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে। আমরা এখনো যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি। মূল মামলাও সেখান থেকে যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে এবং তারা যদি পরামর্শ দেয় আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যে সম্পৃক্ত অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কুক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার এবং সেই অনুযায়ী তার বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই।
আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন। বেনজির আজিজ ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো প্রতারণা, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়েছেন সাবেক আইজিপি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রেস ক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে, বাংলাদেশ ধ্বংসের পেছনে দায়ী আওয়ামী লীগের সন্ত্রাস দুর্নীতি। এ সময় মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের আদর্শই বিএনপির মূল শক্তি, ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিজয় না আসে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। বিএনপির আন্দোলনে বুদ্ধিজীবীদের নিজ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল, এই যে আপনার তারা বেনজিরকে বলল যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল, সকলের চোখের নাগরিকদের পক্ষ দিয়ে। নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় জড়িত রাসেল মাহমুদকে কাতার বিমানবন্দর থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। সকালে নরসিংদীতে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গেল 28 মে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 22 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর কাতার হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যাচ্ছিল অন্যতম আসামি রাসেল মাহমুদ। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ করে পুলিশের সহায়তায় রাসেল মাহমুদকে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত মামলায় এজাহারভুক্ত 6 জন সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে নিহত সাবেক ইউপি চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছে পুলিশ। কাতারে যাওয়ার পরে এখানে আমি ইমিগ্রেশন পুলিশকে জানালে তারা কাতার ইমিগ্রেশন পুলিশকে জানায়। সেখানে সে যখন ল্যান্ড করে তখন তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে 12 ঘন্টা তাদের হেফাজতে ছিল। কোরবানিতে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোট ও মাঝারি গরুর। সেই লক্ষ্য পূরণে চলতি বছর কেরানীগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য খামার, যেখানে কেউ গরু বিক্রি করছে ঠিকা দামে, কেউ বা লাইভ ওয়েটে। পছন্দ অনুযায়ী 80,000 থেকে 2 লাখ টাকার মাঝে কোরবানির গরু কিনতে পারবেন ক্রেতারা। ছোট ও মাঝারি আকারের গরুর আরও খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। পশুর হাট ছাড়া পুরো দেশে এমন চিত্র আর কোথাও দেখা যাবে না। এক ছাদের নিচে প্রায় একই আকারের হাজার হাজার গরু সমাহার। পুরো খামারের 80% গরুই শাহিওয়াল জাতের, বাকিগুলো ফ্রিজিয়ান, ব্রাঙ্গাস ক্রস ও পাকড়া প্রজাতির গরু। 250 থেকে 500 কেজি ওজনের গরু মিলবে এখানে। গ্রাহকের পছন্দ অনুযায়ী ডিজিটাল স্কেলে গরুর ওজন দেওয়ার পর শুরু হয় মূল দরদাম। 2023 সালে যাত্রা শুরু করেছিল শরীফ অ্যাগ্রোভেট। সে সময় গরু ছিল 2000। চলতি বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে 3500-এ, যার মাঝে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি। খামার কেরানীগঞ্জে হলেও বেশিরভাগ গ্রাহকই ঢাকা। এখানে হচ্ছে আমাদের নিজস্ব জায়গার উপরে আমাদের শেড, তো ওই পারপাস সব কিছু হিসাব করে আমাদের গরুর দাম অবশ্যই আলহামদুলিল্লাহ অন্যান্য খামারিদের কাছ থেকে আমাদেরটা রিজনেবল। আমাদের 80,000 90,000 টাকার মধ্যেও গরু ছিল, যেহেতু ছোট গরুর চাহিদা বেশি এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা 1,20,000, 25,000, 30 বাজেট আছে ওরা আসলে আমরা ওনাদেরকে অ্যাভেলেবেল গরু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো। চাহিদার কথা মাথায় রেখে রোজার ঈদের পর থেকে শুরু হয় গরু বুকিংয়ের কার্যক্রম। গরু কেনার পর কোরবানি পর্যন্ত বিনা খরচেই সেটি রাখা যাবে ফার্মে। চাহিদার সাথে সমন্বয় রেখে প্রতি বছরই বাড়ছে কোরবানির পশুর যোগান। তবে উৎপাদন বৃদ্ধি পেলেও কোরবানির পশুর দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না। খামারিরা বলছেন, পশুর খাবারের দাম না কমলে অতিরিক্ত উৎপাদনের এই সুফল গ্রাহক পর্যায়ে কোনোদিনই পৌঁছানো সম্ভব হবে না। এই উপজেলারই আটিবাজার এলাকার কলমা গ্রামে শখের খামার গড়ে তুলেছেন হাজি আনোয়ার হোসেন। মাত্র 8 বছরের ব্যবধানে ছোট ও মাঝারি গরুর কারণে পেয়েছেন ব্যাপক পরিচিতি। কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন জাতের গরু বিক্রি করছেন 500 টাকা লাইভ ওয়েটে।
ঠিকা দামে কি মনে করেন একটা গরু 4 মণ মাংস হবে, ওর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে, সেটা বলার সুযোগ আমাদের নাই। স্কেলে উঠাবো, দেশি গরুগুলি 35% 40% বাদ যাবে, মাংস পেয়ে যাবে। যা ওজন হবে 35 থেকে 40% যাবে, মাংস পেয়ে যাবে। যা ওজন হবে 35 থেকে 40% বাদ দিলেই আপনি মাংস পেয়ে যাবেন। তাহলে এটা সহজ, এটা ক্রেতারা ঠকবে না। ওয়েট হইলে ক্রেতারা কোনোদিনই ঠকবে না, কিন্তু ঠিকা কিনলে ক্রেতারা ঠকবে। রাজধানীবাসীর চাহিদা মেটাতে পুরো কেরানীগঞ্জে গরুর শত শত খামার, যাদের অধিকাংশই গ্রাহকের কথা মাথায় রেখে ছোট ও মাঝারি গরু পালনে মনোযোগ দিচ্ছেন। আমরা এই বছর 110 পিসের মতো করছিলাম, ইনশাল্লাহ সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে। আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। এগুলো হচ্ছে আপনার 120 কেজি থেকে, যেগুলো হচ্ছে আপনার 350-300 কেজি, এগুলো হচ্ছে আপনার 1 থেকে 170 এর ভিতরে ইনশাল্লাহ দেওয়া যাবে। খামারিদের প্রত্যাশা, কোরবানির অন্তত 1 সপ্তাহ আগেই প্রত্যেক খামারের ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি শেষ হয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ। রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসেমে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়ে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। এর আগে বেলুন উড়িয়ে ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দেশে শিশুদের বিনামূল্যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেন বঙ্গবন্ধু। তিনি প্রথম অনুধাবন করেছিলেন শিশুদের রাতকানা সহ নানা স্বাস্থ্য ঝুঁকির অভিশাপ থেকে মুক্তি পেতে ভিটামিন খাওয়ানো ছাড়া উপায় নেই। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন A+ খাওয়ানোর অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে ভিটামিন A ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। বড় দুর্ঘটনা এড়াতে সরকার কাজ করছে, এমনটা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে রাজধানীর এক 5 তারকা হোটেলে ছিল ভূমিকম্পের স্থিতিস্থাপকতা নিয়ে সেমিনার। সেখানে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম সহ সব জেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, অথচ দুর্যোগের ঝুঁকি এবং সেই সংক্রান্ত জ্ঞান জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়নি। যেখানে নতুন নগরায়ণ হচ্ছে সেখানে যেন আগের ভুলগুলো না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেমিনারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, টেকসই অবকাঠামোর ব্যাপারে সরকার বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। Especially Dhaka and the northeastern region of Bangladesh is vulnerable to earthquake for the platonic pattern. Natural calamities like earthquake disrupt the pace of development significantly of a region if proper actions are not taken accordingly. ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ শহরসমূহের ভূমিকম্পের ঝুঁকি প্রতিরোধ ক্ষমতা, বিদ্যমান দুর্বলতাসমূহ চিহ্নিত করা, মূল্যায়ন করা এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।